ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বিকেলে দেখা করবে বিএনপির একটি দল। এই দলটি গতকাল নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছেন, নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করেছেন, কবে নাগাদ নির্বাচন হতে পারে সেটি নিয়ে হয়তো আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন। পাশাপাশি নির্বাচন কমিশন যে কবে নাগাদ প্রস্তুত হতে পারে এটি নিয়েও বিএনপি নেতারা গতকাল কথা বলেছেন। এসব নিয়ে আমরা কথা বলবো যে আসলে বিএনপির মধ্যে হঠাৎ কেন এত দৌড়ঝাঁপ, হঠাৎ কেন নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনা চলছে। এসব নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল, আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। তানভীর, একদমই শুরুতেই বেসিক যে কথাটা, আসলে নির্বাচন নিয়ে হঠাৎ বিএনপির এত দৌড়ঝাঁপ কেন? নির্বাচন কমিশনার, প্রধান উপদেষ্টা। মানে দৃশ্যমান এটাই যে তারা এটা নিয়ে বেশ প্রধান উপদেষ্টা এবং ইলেকশন কমিশন যেটা মূল যে দুটো জায়গা সেই জায়গায় তারা যাচ্ছে, এই জন্য মনে হচ্ছে যেন যে একটু বেশি দৌড়ঝাঁপ বা একটু হঠাৎ মনে হচ্ছে এই জায়গাটাতে। কিন্তু বিএনপি কিন্তু আসলে যদি দেখেন যে এখন শুরু থেকে কিন্তু তারা নির্বাচনের কথা বলে আসছে, সেই একেবারেই বলা যায় খুব ভেরি বিগিনিং, যখন আসলে ইলেকশন নিয়ে কোনো কথাবার্তা হয়নি তখন থেকেই কিন্তু বিএনপি বলছে দ্রুত নির্বাচন দেওয়া উচিত এবং সেটি সম্ভব হলে আগামী বছরের, তাদের তো এবছরের যেটা ছিল তখন তারা আগামী বছর হচ্ছে মে জুনের কথা, জুন জুলাইয়ের কথা কিন্তু তারা বলেছিল যে এর মধ্যেও আসলে সম্ভব। তারপরেও যদি সরকার থেকে বলা হয়েছে যে ডিসেম্বরে, হয়তো বিএনপি সেটি গ্রহণ করছে বা আগামী বছর জুন পর্যন্ত যে সময়টা দিয়েছে, তবে বিএনপির চাওয়া তার আগেই, আগামী বছর জুনের আগে অর্থাৎ এই বছরের মধ্যেই যেন ভোটটা হয়ে যায়, সেটা কিন্তু বিএনপির চাওয়া। তো এই পরিস্থিতিতে এসে যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে গতকালকে যে দৌড়ঝাঁপটা বা আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করা, এটিকে একটু মনে হচ্ছে যেন তাড়াহুড়োই আছে। পাশাপাশি আপনি যদি দেখেন যে তারা কিন্তু আবার মাঠ পর্যায়েও কিন্তু নির্বাচন আন্দোলন কর্মসূচি পালন করছে। সবকিছু মিলে বিএনপি যে লক্ষ্যটা, যেটি বিএনপি নেতারা মনে করছেন যে সেটি হচ্ছে যে দেশটাকে যদি এক ধরনের নির্বাচনী আবহাওয়ার মধ্যে নিয়ে আসা যায় তাহলে আসলে পরিস্থিতি একটু অন্যদিকে যাবে। যেটা আমি যদি বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এক ধরনের অবনতি, তারপরে দ্রব্যমূল্য, মানুষের মধ্যে এক ধরনের সংশয়, ভয়, ব্যবসায়ীরা বলছেন যে তারা সেভাবে নতুন বিনিয়োগ করছেন না, সব এবং অর্থনীতি সবকিছু মিলায় যে এক ধরনের একটা ক্রাইসিস এবং একটা সমস্যার দিকে যাচ্ছে বলে বিএনপি মনে করছে এবং সংকটটা আরও ঘনীভূত হবে যদি নির্বাচনমুখী মানুষ না হয়। এখন মানুষকে যদি নির্বাচনমুখী করে নেওয়া যায় তাহলে হয়তো এই যে মব জাস্টিসের কথা বলা হচ্ছে বা বিভিন্ন জায়গায় হামলা, অগ্নিসংযোগের মতো ঘটনাগুলো ঘটছে, এগুলো হয়তো তখন আর কমে আসবে, মানুষ ভোটের মুখী হবে। বিএনপি চাচ্ছে যে এই পরিস্থিতিগুলো যদি হতে থাকে তাহলে আসলে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি অন্যদিকে যেতে পারে, এর সুযোগ কেউ নিতে পারে, রাজনীতিতে বড় রকম টালমাটাল তৈরি হতে পারে। সেটি না করে যদি, যেহেতু সরকারের মনোভাব যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর, তো সেই নির্বাচনটা যত তাড়াতাড়ি হয় এবং এখনই যদি একটা রোডম্যাপ তৈরি করে দেওয়া যায় তাহলে আসলে মানুষ ওই দিকে ধাবিত হবে। এটি আমরা দেখছি যে বিএনপির তরফ থেকে এখনো চাওয়া যে দ্রুত একটি রোডম্যাপ ঘোষণা করো, কবে নাগাদ নির্বাচন হতে পারে। পাশাপাশি আপনি বিএনপির কর্মসূচির কথা বলছিলেন যে ওরা বিএনপি আগামী 12 তারিখ থেকেই কর্মসূচিতে নামছে। সারা দেশে তারা নির্বাচনের রোডম্যাপ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারকে চাপে রাখার জন্যই বলা যায় যে একটি সমাবেশ, সারা দেশে সমাবেশ করবে। পাশাপাশি বিএনপি কিন্তু আবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করছে, ইসির সঙ্গে দেখা করছে। তাহলে মাঠেও তারা আন্দোলনে থাকছে, পাশাপাশি সরকারের সঙ্গেও বসছে। এটা কি অতিরিক্ত চাপ হচ্ছে সরকারের উপর? না, আমরা দেখেছি যে বিএনপি কিন্তু কর্মসূচি ঘোষণা করেছে আরো 2-1 দিন আগে, এরপরে তারা এসে নির্বাচন কমিশনের সঙ্গে বসছেন, এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বসছেন। হ্যাঁ, একটা জিনিস তো দেখলে মনে হয় যে খুব তাড়াহুড়া এবং তারা খুব চাপ দিচ্ছেন। এটা ঠিক যে বিএনপি কিন্তু নির্বাচনের ব্যাপারে সরকারকে চাপে রাখছেই এবং সেই চাপে রাখার ফলেই কিন্তু গভর্নমেন্ট, যেখানে শুরুতে কিন্তু তারা কোনো নির্বাচনের কথা বলে নাই যে কবে হতে পারে, সেখান থেকে কিন্তু এসে এটি এবছরে ডিসেম্বরে হতে পারে বলে একটা উল্লেখ করা হচ্ছে। পাশাপাশি অথবা আগামী বছরে জুনের মধ্যে হয়তো সেটাই হবে, সেটা হয়তো আলোচনার পরে বোঝা যাবে যে আসলে কোন দিকে যাচ্ছে ইসের মধ্যে। তো তাড়াহুড়ো তো নিশ্চয়ই আছে এবং একটা রাজনৈতিক দলের কিন্তু প্রধান কাজ যদি আমরা বলি সেটা মাঠ পর্যায়ে থাকা এবং আলোচনাও চালিয়ে যাওয়া সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে। এটি কিন্তু রাজনৈতিক দলের একটা প্রধান কাজ। তো তারা দুটো জিনিস নিয়ে আলোচনা এখানে করছেন, যেটা হচ্ছে নির্বাচনী রোডম্যাপ নিয়ে তারা বিক্ষোভ সমাবেশ যেমন করবেন, জনসভা করবেন সারা দেশে। পাশাপাশি আপনি দেখবেন যে এই মুহূর্তে যেহেতু সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি মাঠে আছে, তো বিএনপির কিন্তু জনগণের কাছেও কিছু দায়বদ্ধতা থাকে। ফলে আপনি দ্রব্যমূল্য, যেটা মানুষের মধ্যে খুব ক্ষোভের একটা কারণ, সেটা নিয়ে যদি বিএনপি মানুষের পাশে না থাকে, তার বিরুদ্ধে যদি কথা না বলে, সরাসরি না দেয়, তাহলে কিন্তু সে একটি প্রো পিপল দল, সেটা কিন্তু আসলে মানুষের কাছে নাও থাকতে পারে। যে তাহলে কি বিএনপি শুধুই
কেবল একটা ভোট দিয়ে নির্বাচনে যাওয়াটাই তার মূল লক্ষ্য, তাহলে সে কি তাহলে এগুলো চাচ্ছে না? তো এগুলো তো তাকে আগেই পরিষ্কার করতে হবে। ইতিমধ্যেই তো বিএনপি কোনো কোনো জায়গায় তাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে, বিশেষ করে আমরা যদি বলি আওয়ামী লীগ সরকার পতনের পর এবং পুরো একটা সরকার যখন পালিয়ে গেল দেশ থেকে বলা যায়, তো সেই অবস্থায় কিন্তু চাঁদাবাজির জায়গাগুলো, লুটপাটের অনেক জায়গায় কিন্তু বিএনপির নাম আসছে এবং বিএনপি প্রচুর লোককে কিন্তু বহিষ্কারও করছে তারা ইসের মধ্যে। তারা কিন্তু এটা অস্বীকারও করছেন না যে তারা নিয়ন্ত্রণই করতে পারছেন না এই অবস্থায়। ফলে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতার জায়গায় আসতে হলে সাধারণ মানুষের যে চাহিদা সেটা নিয়েও তাদের মাঠে থাকতে হবে। এবং মানুষ তারা মনে করছে যে নির্বাচন যদি মুখী না হয় তাহলে আসলে সরকার যদি কোনো কারণে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করে তাহলে এই দেশের পরিস্থিতিটা খারাপ হবে। সেই জায়গা থেকে বিএনপি তাদেরকে যেমন রাজপথে চাপে রাখবে, পাশাপাশি আলোচনাও চালিয়ে যাবে। এবং বিএনপি তো বলেছে যে এই সরকারকে সফল করতে তারা চায় এবং সেই জন্য তারা সব চেষ্টাই করবে। আচ্ছা, গতকালকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরে আমরা যতটুকু জেনেছি যে নির্বাচন কমিশন মে জুন নাগাদ প্রস্তুত হতে পারে নির্বাচন করতে। তো সেই ক্ষেত্রে নির্বাচন সংস্কার কমিশন যেটি হয়েছে তার কিছু সুপারিশ ছিল, পাশাপাশি আরও 5টি সংস্কার কমিশনের সুপারিশ এসেছে। এই সংস্কারগুলো করতে তো সরকারের ন্যূনতম একটা সময় দিতে হবে। সেই সময়টা কি আদৌ বিএনপি দিবে কিনা এবং সেই সময়ের মধ্যে আসলে নির্বাচন কমিশন কতটা প্রস্তুত হতে পারবে বলে মনে হয়? বিএনপির দিকের যে লক্ষ্য সেটি হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং এই নির্বাচন করতে গিয়ে যতটুকু আপনি করতে পারেন করেন, তার দিক থেকে কোনো আপত্তি থাকবে না। কিন্তু এটাও ঠিক যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়াটা একটু কঠিন। আপনি জানেন যে সরকার যে ভোটার তালিকাটা করছে, গতকালকেও বিএনপি এটা আলোচনা করেছে যে নতুন ভোটার যুক্ত হয়েছে 50 লাখ, কিছু 15 লাখের মতো সেখান থেকে ভোটার আবার বাতিল হবে। তো এই যে কাজটা শেষ হবে এবং এটি যেভাবে তথ্য সংগ্রহ করা হয়েছে তাতে 2026 সালের 2রা জানুয়ারি, অর্থাৎ এই যে যাদের তথ্য সংগ্রহ করেছে তাদের একটা বড় অংশ কিন্তু ভোটার হবে ওই তারিখের পরে, তার আগ পর্যন্ত সে ভোটার হবে না। তবে সেই হিসেবে যদি আপনি দেখেন তাহলে কিন্তু ধরে রাখা যায় যে জাতীয় নির্বাচনের যে চিন্তা হচ্ছে সেটি আমার কাছে মনে হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে হয়তো হবে না, সেটা জানুয়ারি ফেব্রুয়ারিতে গড়াতে পারে বা মার্চে গিয়েও হয়তো গড়াতে পারে। সেই জায়গাটা এসে সেটা একটা সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত হচ্ছে বিএনপি জুলাই আগস্টের কথা যে ভোটের কথা বলেছিল সেটি আপাতত হচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত হয়ে যাচ্ছে। আর মে জুন মাসে যেটা ইলেকশন কমিশন বলছে তারা প্রস্তুত হবে না, অর্থাৎ তাদের ভোটার তালিকার কাজগুলো চলতেছে, অন্যান্য জিনিসগুলো নিয়ে চলছে প্রস্তুতি, এবং এই প্রস্তুতির নেওয়ার পরে কিন্তু তাদের অনেকগুলো কাজ আছে। তারা কি এবার সীমানা পুনর্নির্ধারণ করবেন বড় পরিসরে? কারণ আপনি জানেন যে বিগত সময়ে কিন্তু সীমানা পুনর্নির্ধারণ নিয়ে বেশ অভিযোগ আছে এবং বলা হয়েছিল আওয়ামী লীগ তার স্বার্থে, তার কিছু কিছু নেতার স্বার্থে সেইভাবে তারা সীমানাটা সেটি নিয়ে একটা প্রশ্ন কিন্তু তখন থেকেই ছিল। তো সেই প্রশ্নের সমাধান যদি হয় তাহলে কিন্তু বড় পরিসরের সীমানা পুনর্নির্ধারণ একটা বড় কাজ। আচ্ছা, এর পাশাপাশি যদি আপনি দেখেন যে নিবন্ধনের একটা কাজ করতে হবে, দল নিবন্ধনের একটা কাজ করতে হবে, যেটি এখনো কিন্তু ইতিমধ্যে শুরুই হয়নি এখন পর্যন্ত। তো সেটি বিভিন্নভাবে বলা হচ্ছে যে ছাত্ররা দল করবেন, সেই দল করার পর তারা যে শর্ত অনুযায়ী আবেদন করতে হবে সেই জন্য নাকি ইলেকশন কমিশন হয়তো অপেক্ষা করছে। তো সেটি ছাত্ররা যদি এই ফেব্রুয়ারির মধ্যে দল করেন তাহলে সমস্ত কিছু কমপ্লিট করে তাদের এটা জমা দেওয়ার পর তারপরে নিবন্ধনে আরও হয়তো অনেক দল, নতুন নতুন অনেক দল যুক্ত হবে, অনেক দল হয়তো বাদও পড়তে পারে যারা নিবন্ধন এই মুহূর্তে আছে। ফলে সেটি আর একটা বড় কাজ। আচ্ছা, এছাড়া ভোটার তালিকার কথা তো রয়েই গেল সেই জায়গাটাতে। ফলে এর মধ্যে যদি বড় ধরনের সংস্কার করতে চায় সরকার, সেটি আসলে নির্বাচন তাহলে ডিসেম্বর বা জানুয়ারি, যেটি কথা বলা হচ্ছে যে এই বছরের মধ্যে নির্বাচন, সেটি আসলে কঠিন হয়ে যাবে। তো বিএনপি কিন্তু এখানে বলেছে যে তারা এই ধরনের কোনো কাজ, যেটি সংস্কার কাজ, যেটি নির্বাচনকে বিলম্বিত করতে পারে তাহলে সেটা তারা বাধা দিবে এবং তারা এটা মানবে না। একে তো কিন্তু তারা সুস্পষ্টভাবে ইলেকশন কমিশনকেও জানিয়ে আসছে। এবং ইলেকশন কমিশন আপনি যেটা বলছিলেন সংস্কার, বিশেষ করে সংবিধান সংস্কার এবং হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার, এই দুটো সংস্কারে যে ধরনের বড় প্রস্তাব আসছে সেটি আসলে অনেক লম্বা সময়ের ব্যাপার। আচ্ছা, তানভীর, আপনি জানেন সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চলছে। গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি দেশে ফিরে অভিযানটাকে স্বাগতও জানিয়েছে। বিএনপি পুরো অভিযানটা কিভাবে দেখছে, পাশাপাশি ডেভিল হান্টের সবশেষ তথ্য কি? বিএনপি তো সরাসরি বলছে তারা এটাকে স্বাগত জানান, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। ফলে এটি বিএনপির দলের অবস্থান, এতে কোনো সন্দেহ নাই, কারণ তিনি দলের অবস্থান বা দলের কথাই তিনি বলেন। এবং বিএনপি স্বাগত জানানোর কারণও আছে, কারণ যেভাবে নানা জায়গা থেকে নানা সমস্যা তৈরি হচ্ছিল, একদিকে মানে অনেকটা মুখোমুখি অবস্থানে হয়ে যাচ্ছিল যে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যারা সমর্থক নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় কনফ্লিক্ট তৈরি হচ্ছিল, স্টুডেন্টদের সঙ্গে নানাভাবে সমস্যা তৈরি হচ্ছিল। এই অবস্থার মধ্য দিয়ে যদি পরিস্থিতিটা থামানো ওই দিন না যেত এই ডেভিল হান্ট কর্মসূচির মাধ্যম দিয়ে, তাহলে কিন্তু আসলে দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াতো সেটা একটা প্রশ্ন রাখে। এবং ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কাজটা করেছে, তারা কিন্তু এই কর্মসূচিকে, সরকারের এই অবস্থানটাকে নিয়েই কিন্তু আমলে নিয়েই তারা এই অবস্থা থেকে সরে আসছে তারা। ফলে ডেভিল হান্ট এই মুহূর্তের জন্য খুবই জরুরি ছিল, সেটি নিঃসন্দেহে। এবং যে অবস্থা সেটি হচ্ছে যে একদিনেই তো আমরা দেখলাম যে 1308 জন গ্রেপ্তার হয়েছে। এখন এর মধ্যে যদি একেবারেই শুধুমাত্র রাজনৈতিক কারণ হয় তাহলে আসলে খুব সাকসেস হবে এমনটা বলা অনেক কঠিন। আবার যদি সত্যিকার অর্থেই যারা এই ধরনের কর্মকাণ্ডগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে, বিভিন্ন জায়গায় লুটপাট চালাচ্ছে, চাঁদাবাজি করছে, নানা প্রবলেম তৈরি করছে, তাদের বিরুদ্ধে যদি অভিযানটা ঠিকঠাক মতো পরিচালিত হয়, বিশেষ করে আপনি বলেন যে সিন্ডিকেটের ব্যাপার, আমরা বলি যে একটা অদৃশ্য এই ক্ষমতা যারা দ্রব্যমূল্য বাড়াচ্ছে নানাভাবে, সেই জায়গায় যদি কিছু কিছু কাজ হয় তাহলে আমার মনে হয় যে সার্বিকভাবে আসলে যে কোনো কর্মসূচি সম্ভব। কিন্তু শুধু এই ধরনের কর্মসূচির মাধ্যমে পলিটিক্যালি যদি কাউকে নিঃশেষ করে দেওয়ার চিন্তা করা হয় বা করা, এটা আসলে অনেক সময় হয় না। অতীতেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ধরনের ইস্যু দেখেছি যে কেউ কিন্তু রাজনীতিকে ধ্বংস করে দিতে পারে নাই পুরোপুরি, তাই না? তো রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয়ে যদি অপরাধীদের বিরুদ্ধে ব্যবহৃত হয় তাহলে তো নিঃসন্দেহে সেটি আমাদের জন্য ভালো হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালও বলেছেন যে দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদেরকেই অপারেশন ডেভিল হান্টের আওতায় আনা হবে। তো এই যে 1308 জনের মতন গ্রেপ্তার হয়েছে, এর মধ্যে আমরা বেশিরভাগই দেখেছি রাজনৈতিক গ্রেপ্তার। এই রাজনৈতিক গ্রেপ্তার জারি রেখে পাশাপাশি যারা অস্থিতিশীল, যেমন আপনি সিন্ডিকেটের কথা বলছিলেন, আমাদের দ্রব্যমূল্য যাদের কারণে আমরা ঊর্ধ্বগতি বারবারই হয়, তাদের ধরপাকড় কিংবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই ডেভিল হান্টকে নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন উঠতে পারে কিনা? না, সেটি তো স্বাভাবিক যে প্রশ্ন তো উঠবেই যে তাহলে আপনার সাকসেস কি। নিশ্চয়ই সরকারের তো এটা মাথায় থাকতে হবে যে আমি একটা এত বড় একটা কর্মসূচির ব্যবস্থা নিচ্ছি, ডেভিল হান্ট করছি, যৌথ বাহিনী এখানে কাজ করছে, এখানে তো বাহিনীগুলো সুনামেরও একটা ব্যাপার আছে। সো আপনি যদি সেই অভিযান সাকসেস না হয় তাহলে তো গভর্নমেন্টের উপর বড় ধরনের চাপ তৈরি হবে, গভর্নমেন্ট নিজেই বিপদে পড়বে। তো সেই জায়গা থেকে নিশ্চয়ই তারা এটা চাইবে। হয়তো প্রাথমিকভাবে একদিন মাত্র পার হয়েছে, সেখানে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ নেতাকর্মীরাই বেশি ধরা পড়বেন, এটাই কিন্তু স্বাভাবিক। কারণ যে মুখোমুখি একটা অবস্থা তৈরি হয়েছিল সেখানে, আমাদের এখানে তো দেশ তো সরকারগুলো তো ওইভাবে চলে না যে খুব নিয়মতান্ত্রিক মানবাধিকার রক্ষা বা কারণ তারা মনে করছে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, সো তারা এক সাইডকে ধরা শুরু করছে যে যারা ক্রাইসিসের একটা পার্ট, যাদেরকে কেন্দ্র করে তাদের উপরে হয়। এখন সেটা দিয়ে যদি সমাধান করতে পারে তো ভালো, কিন্তু আমি ওইটাই বলছি যে সাস্টেনেবল যদি আপনি নিরাপত্তা নিশ্চিত করতে চান, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চান, তাহলে এবং পাশাপাশি এই যে দ্রব্যমূল্য বলি বা আদার্স যে সিন্ডিকেটগুলো বা পরিবহন খাতের সিন্ডিকেটগুলো, এগুলোকে যদি ভাঙতে গিয়ে যদি একটা অভিযান সুন্দরভাবে পরিচালনা করে, যেটা বলা হচ্ছে দেশকে তো প্রত্যেকে অস্থিতিশীল করে, রাজনীতিবিদরাই যে করে তা তো না, আপনি চাঁদাবাজি যে করে সেও তো অস্থিতিশীল, যে দাম বাড়ায় দিচ্ছে সেও অস্থিতিশীল করে, বা টিকিটের দাম বাড়তেছে, পরিবহন সংকট তৈরি করতেছে, প্রত্যেকে অস্থিতিশীল করার চেষ্টা করতে। তো সব মিলায়ে সরকারকে এটা ভাবতে হবে। সরকার যদি এক পেশে কোনো চিন্তা ভাবনা করে তাহলে আসলে সরকারই আসলে ক্ষতিগ্রস্ত, দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ তানভীর। দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো সংবাদ জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। ভিজিট করুন itbbd.com।